ওয়েলকাম। আপনাদের অনেকেরই বা সবাইরই জিজ্ঞাসা ছিল যে এক্সপিরিয়েন্সের ১০ নম্বর মামলার কদ্দূর কী হলো। আপনারা জানেন যে আজকে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল। তা শুনানির রেজাল্ট কী বেরোলো? এক কথায় যদি বলেন ওই অশ্বের ডিম্ব বা তার কাছাকাছি। কারণ আমরা আবারও তারিখ পেয়েছি। ১০ নম্বরের মামলা অর্থাৎ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার যে ১০ নম্বর, এটা কি থাকবে না থাকবে না তার নিষ্পত্তি তো দূরের কথা, সেভাবে কোনো হেয়ারিংয়ে হয়নি। আবার আমরা তারিখ পেয়েছি। তবে এইবার তারিখটা পাওয়ার মধ্যেও একটা মানে আশার আলো কিছুটা দেখছি। কি হলো বিষয়টা বিস্তারিত বলবো অবশ্যই। কারণ আমরা সবাই জানি যে ১০ নম্বর অভিজ্ঞতার নম্বরেরটা থাকলে এই প্যানেলটা এইরকমই হবে। যদি কোনো কারণে খারিজ হয়ে যায় তাহলে কিন্তু প্যানেলটা অনেকটা ওলটপালট হয়ে যাবে। থাকা উচিত না উচিত সে প্রসঙ্গে কিন্তু আজকে আমি যাচ্ছি না। কারণ যেটাই হোক না কেন, কোর্ট যদি একটা নির্দিষ্ট অর্ডার দিয়ে দিত নিয়োগের আগে, তাহলে কিন্তু সবাই নিশ্চিত হতো অভিজ্ঞতা নম্বর ১০ নম্বর থাকবে, যা পিটিশন আছে সব খারিজ করে দেওয়া হলো, যেভাবে এসএসসি চলছে সেভাবেই চলবে। যদি এরকম একটা রায় আসে তাহলে যারা ইন সার্ভিস আছেন বা যে সমস্ত ফ্রেশার ভাই বোনেরা ডাক পেয়েছেন তারাও নিশ্চিত হয়ে যেতে পারেন যে আর কোনো আমাদের নতুন করে সমস্যায় পড়তে হবে না। আবার যদি এটা বলে যে না এটা বাতিল, তাহলেও নতুন করে কিছু নতুনরা সুযোগ পাবে বা বিকল্প ব্যবস্থা কিছু হবে। কেননা প্রত্যেককেই কিন্তু আমাদের বলে দেওয়া আছে, সমস্ত নোটিশে এসএসসি কিন্তু জানিয়ে দিয়েছে, কাউন্সেলিংয়ের নোটিফিকেশনেও কিন্তু জানিয়েছে যে এই মামলার ওপরে ভবিষ্যতে কিন্তু নির্ভর করছে এই নিয়োগ প্রক্রিয়া। এবারে আজকে যে নতুন বেঞ্চে শুনানি, আমি কিছুদিন আগে বলেছিলাম যে নতুন যে রোস্টার এসছে কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু বিচারপতি বদল হয়েছে। এবং সেদিন দুই একজন কমেন্ট করেছিলেন যে বিচারপতি বদল হলে কি হবে, রায় তো যেমন হওয়ার তাই হবে। দেখুন, যদিও একটা প্রবাদ আছে যে হাকিম বদলালেও হুকুম বদলায় না, কিন্তু আমরা বাস্তব প্রেক্ষিতে বর্তমানে যে কোনো কোর্টের দিকে যদি তাকাই, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, লোয়ার কোর্ট বলুন, হাকিম বদলালে কিন্তু হুকুম প্রভাবিত হয়। এই যে আজকে যে ম্যাটারটা ছিল ১০ নম্বরের এক্সপিরিয়েন্সের যে মামলাটা, এটা কিন্তু সেই আগের শুনানি আর ভ্যালিড হচ্ছে না। এই বিচারপতি আবার নতুন করে সব শুনবেন, অর্থাৎ একদম তথ্য তালাশ করে প্রথম থেকে মনে করুন আবার হিয়ারিং স্টার্ট হবে। কবে তারিখ পড়েছে আমি স্ক্রিনে সব হাইকোর্টের যে অর্ডার কপিটা সেটা দিচ্ছি। সেখানে বলেছে যে ৮ তারিখ এপ্রিল মাসের ৮ই এপ্রিল থেকে কন্টিনিউয়াস শুনানি হবে ৩ দিন। ৮, ৯, ১০ পর পর শুনানি হবে। এইটাই হচ্ছে সবচেয়ে ভালো লক্ষণ। কারণ আমরা সাধারণত দেখি আজকে একটা শুনানি হয়ে আবার ২ মাস পর একটা ডেট আসে। এখানে কিন্তু পরপর হিয়ারিং হবে। পরপর ৩ দিন হিয়ারিং হলে কিন্তু একটা ফয়সলা আসার প্রবল সম্ভাবনা থাকছে। সেটা অন্তর্বর্তীকালীন নির্দেশই আসুক বা একটা ফাইনাল জাজমেন্ট আসুক, এখান থেকে কিন্তু একটা আউটপুট আসবে বলে ওয়াকিবহল মহল মনে করছে। ব্যক্তিগতভাবে আমিও মনে করছি। এবারে আরও কিছু বিষয় বলেছে এখানে কিন্তু বিচারপতি, যে ৩১ মার্চ, আজকে মার্চের ১২ তারিখ, ৩১ মার্চের মধ্যে সমস্ত পক্ষকে তাদের যা যা ক্লারিফিকেশন আছে, যা যা ব্যাখ্যা আছে, হলফনামা শুধু নয়, তাদের ব্যাখ্যাগুলো লিখিত আকারে হলফনামা আকারেই দিতে হবে। অর্থাৎ আপনার যা যা বক্তব্য আছে, যেহেতু কম সময়ের মধ্যে বিচারপতি চাইছেন শুনানিটা করতে, কারণ এই মামলাটার ওপর যেহেতু এসএসসির নিয়োগ প্রক্রিয়া অনেকটা নির্ভর করছে, কোর্টও বলে দিয়েছে এবং স্কুল সার্ভিস নিজেও কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। ফলে একটা জিনিস ভালো লাগছে যে হাইকোর্ট কিন্তু চাইছে দ্রুততার সাথে বিষয়টাকে একটা নিষ্পত্তি আসতে। এবার আপনি সেক্ষেত্রে বলতে পারেন তাহলে ডেটটা এই সপ্তাহে দিতে পারতো। দেখুন, হাইকোর্টে বহু মামলা এরকম পেন্ডিং থাকে, তার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, প্রোটোকল আছে, সেই শিডিউল মেনেই করতে হয়। হয়তো এই বিষয়গুলো সেই পরিমাণ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যখন আসে কোনো রাজনৈতিক নেতার রক্ষা কবচ, কোনো রাজনৈতিক নেতার জামিন, কোনো মিটিং মিছিল, সবার অনুমতি, যে মামলা, এগুলো দেখবেন যে দলই হোক দেখবেন খুব দ্রুত সবাই পেয়ে যায়। কিন্তু শিক্ষার ব্যাপার তো, এটা তো অতটাও গুরুত্বপূর্ণ নয় আমাদের সিস্টেমের কাছে, আমরা জানি সেটা। ফলে ১ মাস পরে মোটামুটি আমরা একটা টাইম পেয়েছি। ৮, ৯, ১০ শুনানি হবে ৩১শে মার্চের মধ্যে। সমস্ত পক্ষকে কিন্তু তার যা যা বক্তব্য আছে, অর্থাৎ যারা পিটিশনার আছে তাদের আইনজীবীদের দ্বারা তারা লিখবে যে এই কারণে এই মামলাটা বাতিল হওয়া দরকার, এবং এই সংক্রান্ত অন্যান্য মামলাগুলোকে কনসুলেটেড করে একসাথে করে কিন্তু মোটামুটি একটা শুনানি করা সম্ভব মানে হতে যাচ্ছে। এইবার আমাদের এই মুহূর্তে আমাদের তীর্থের কাকের মতোই অপেক্ষা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আপনাদের এইটার উপরে বহুজনা, সবাইরই যারা এমপ্যানেল হয়েছেন, যারা তাদেরও যেমন নজর রয়েছে, যারা ওয়েটিংয়ে রয়েছেন বা যারা প্যানেলে আসেননি
তারাও কিন্তু নজরে রয়েছেন, এইটা নজর রাখছেন, খুব স্বাভাবিক। কারণ এই মামলাটার রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে, যেটা প্রথমে আমি বললাম। এই রায়টা যদি 10 নম্বর অভিজ্ঞতার নম্বর যদি থেকে যায়, তাহলে যেমন চলছে চলবে। কোনো কারণে যদি 10 নম্বরের এক্সপিরিয়েন্সের নম্বরটা খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত বিষয়টা পাল্টে যাবে। দেখুন, রায় কি আসবে সেটা আমি জানি না। আমি কোনো পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য আমার ব্যক্তিগতভাবে আজকে অন্তত এই ক্ষেত্রে, এই ভিডিওটার ক্ষেত্রে আমি রাখছি না। কোর্ট যেটা রায় দেবে সেটা আমাদের মেনে নিতে হবে। এইবার এখানে একটা প্রশ্ন, হাইকোর্ট একটি রায় দিলেই থেমে যাবে? না। দেখুন, রায় তো যে কোনো একটি পক্ষের পক্ষে আসবে, মানে অপর পক্ষের বিরুদ্ধে যাবে রায়টি। এবার ধরুন কোনো যে বা যাদের বিরুদ্ধে যাবে রায়, তারা আপার কোর্টে আবার যাবে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে, সেখানে তাদের পছন্দসই আবার সেখানে যাদের বিরুদ্ধে যাবে তারা সুপ্রিম কোর্টে যাবে। ফলে বিষয়টা কিন্তু একটা লং টার্ম চলবে। এবার যদি কোনো অন্তর্বর্তীকালীন কোনো স্থগিতাদেশ আছে যে কোর্ট থেকে, যে না এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া যাবে না বা কিছু, সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হতে পারে। আজকের দিন অবধি এটা আপনাদের প্রশ্ন জাগবে, কোনো স্টে অর্ডার নেই নিয়োগ প্রক্রিয়ার ওপরে। কিন্তু যেমন যেভাবে যা চলছে, যারা নবম দশমের আছেন তাদেরকে আমি আরও একবার অনুরোধ করব, আপনারা কিন্তু প্রিপারেশন খুব তুখোরভাবে নিয়ে শুরু করুন। আবার আবার ডেমনস্ট্রেশনটা প্র্যাকটিস করুন। আর যারা একাদশ দ্বাদশের আছেন তারা এসএসসির ওয়েবসাইটে নজর রাখুন। যে কোনো দিন আপনাদের কিন্তু শিডিউল তো একটা বেরিয়েছে, এবার কোন সাবজেক্টের কবে কাউন্সিলিং, সে অনুযায়ী আপনারা প্রস্তুত হবেন। অবশ্যই আপনাদের মতামত বা অভিজ্ঞতা বা অন্য আমার কোনো ত্রুটি, সমালোচনা, সীমাবদ্ধতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।